আচ্ছা, কাশ্মীরের পেহেলগাঁও, যেটাকে ভূস্বর্গ বলা হয়, অর্থাৎ যার সৌন্দর্য সারা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং মিনি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের তো আপনারা জানেন বিষয়, সারা পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর কান্ট্রি, যেখানে সব থেকে বেশি মানুষ ঘুরতে যেতে পছন্দ করেন। তো সেই রকম মিনি সুইজারল্যান্ডে 22 এপ্রিল বহু মানুষ, প্রায় 40-45 জন, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তারা গেছিল ওখানে, ওই ব্যাসরান ভ্যালিতে। তারা ওখানে একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য। এবারে সেখানে জঙ্গি হামলা হয়, টেরোরিস্টদের কারণে সেখানে 25 জন মানুষ মারা যান, পর্যটক, আর একজন সেখানে স্থানীয় মানুষ মারা যান। এবারে পর্যটকখানা, ভারতবর্ষে নিরাপরাধ পর্যটকখানা প্রথমবার হয়েছে, ব্যাপারটা এরকম নয়। এর আগেও আমরা তাজ হোটেল, মুম্বাই বিস্ফোরণ, ব্যাঙ্গালোর বিস্ফোরণ, এইগুলোতে দেখেছিলাম যেখানে সাধারণ মানুষের প্রাণ গেছিল। কিন্তু এবারকার এই বিস্ফোরণ, এটা তো বিস্ফোরণ হয়নি, এবারকার যে জঙ্গি আক্রমণ, এইটাতে কেন আমাদের হৃদয়কে এত নাড়িয়ে দিচ্ছে? কারণ এই অ্যাটাকটা, এই আক্রমণটা হয়েছে মূলত ধর্মকে কেন্দ্র করে। অর্থাৎ যারা জঙ্গি যারা এসছে, তারা এসে প্রথমে পর্যটকদের কাছ থেকে ধর্ম জানতে চেয়েছে। যদি সে মুসলিম হয় তাহলে তাকে আলাদা, আর যদি মুসলিম না হয় তাদেরকে সামনে দাঁড় করিয়ে তাদেরকে গুলি করেছে। এবার এই ধরনের ঘটনা আমরা শুনেছি। আমরা শুনেছি কোথায়? ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে। আমরা শুনেছি ইসরায়েলে, আমরা শুনেছি যে ইসরায়েলের একটা ফেস্টিভ টাইমে উৎসব হচ্ছিল শীতের মরশুমে, তখন সেই ফেস্টিভের মধ্যে হামাস জঙ্গি গোষ্ঠী তারা সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করে বেছে বেছে ইহুদিদেরকে হত্যা করে। আপনারা জানেন যে ইসরায়েলে একটা বড় পার্সেন্টেজ সেখানে কিন্তু মুসলিম বসবাস করে। ফলে এই যে কোনো উৎসবে হিন্দু, মুসলিম, ইহুদি, অন্যান্য কমিউনিটি সবাই সেখানে থাকে, মেজরিটি সেখানে ইহুদি। তো ইহুদিদেরকে সেখানে বেছে বেছে তাদের ধর্ম কনফার্ম করে তাদেরকে গুলি করে এবং প্রায় 1200-1300 সাধারণ নিরপরাধ নিরস্ত্র মানুষ তারা খুন হয়ে যায়। এবারে একই রকম প্যাটার্নে ঘটনাটা হলো না? এবার সেই ঘটনার প্রতিবাদ চলছে, সরকারের পক্ষ থেকে চলছে, বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকেও চলছে, কিন্তু তার মধ্যে এক শ্রেণীর মানুষ এখনও চুপ। তারা এখনও ওয়েট করে যাচ্ছে যে প্রতিবাদে তারা কবে নামবে, কবে তারা ক্যান্ডেল লাইট মার্চ করবে, কবে তারা ধিক্কার মিছিল করবে। তারা ডেট খুঁজছে। এর মধ্যে যে বাঙালিরা নেই সেটা নয়, বাঙালিরাও আছেন, একটা বড় অংশের বাঙালি তারা হয়তো প্রতিবাদ করছেন, কিন্তু একটা বড় অংশের বাঙালি প্রতিবাদ করছেন না, এটাও ঠিক। তাই আমার এই বক্তব্যটা তাদের উদ্দেশ্য করে, যে মুর্শিদাবাদে যখন দুজন হিন্দুকে বাড়ির মধ্যে ঢুকে কুপিয়ে হত্যা করল, যে হত্যার পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই, যে হত্যার পেছনে কোনো পারিবারিক বিবাদ নেই, যে হত্যার পেছনে কোনো জমি জায়গা নিয়ে গণ্ডগোল নেই, যে হত্যার পেছনে একটাই কারণ যে এই দুজন ছিল হিন্দু, তাই তাদেরকে মেরে দিল। কারা মারল? একদল প্রোটেস্টার, যারা বলছে আমরা প্রোটেস্ট করছি, প্রোটেস্ট করতে করতে কারোর বাড়িতে ঢুকে গিয়ে মেরে দিল। ফলে সেই ঘটনার প্রতিবাদ করার ক্ষেত্রে এই লোকগুলো তখনও চুপচাপ বসেছিল, তারা সময় গুনছিল যে আমরা কখন প্রতিবাদ করব। একই রকমভাবে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, নাম নাই বা বললাম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় দেখেছি ধর্মীয় যখন উৎসব হয় তখন সেই ধর্মীয় উৎসবের ওপরে জিহাদি কায়দায় আক্রমণ করা, কোথাও প্রতিমা ভাঙচুর করা, কোথাও মন্দির ভেঙে দেওয়া, কোথাও মাইক নামিয়ে দেওয়া, আবার কোথাও বা মুর্শিদাবাদের বেলডাঙ্গার মতন ঘটনা আছে যেখানে গ্রাম শূন্য করে দেওয়ার চক্রান্ত করা। প্রত্যেকটা ঘটনা ঘটেছে,
বিশ্বাস করুন, কোনো ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই যে এ বিজেপি করতো তাই তার প্যান্ডেল ভেঙে দিয়েছে, না। কোনো তৃণমূলের নেতা ভেঙে দিয়েছে নয়, এটা হতো একটা স্পেসিফিক নির্দিষ্ট ধর্মের মানুষ এটা করেছে। এবার আমরা যখন এই ঘটনার প্রতিবাদ করছি তখন সেই মানুষগুলো বলছে বা মনে মনে ভাবছে ওর তো বিজেপির ইন্টারেস্ট আছে। কিসের ইন্টারেস্ট? চন্দননগরে যখন পাড়ার পর পাড়া আগুন জ্বালিয়ে দিয়েছে তখন কার ইন্টারেস্ট ছিল? বিজেপির ইন্টারেস্ট ছিল। যখন বেথুয়াতে আমরা দেখেছিলাম, বেথুয়াতে হিন্দুদের দোকানপাট লুট করা, ট্রেন জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এই ধরনের ঘটনা ঘটেছিল, কার লাভ ছিল সেটাতে? পলিটিক্যাল মুভমেন্ট? একদমই না। এবার প্রশ্ন হচ্ছে, এত কিছু ঘটনার পরে এরা নীরব দৃষ্টি অবলম্বন করে আছে কেন? কারণ এরা ওয়েট করছে যে কোনো জায়গাটা পয়েন্ট খুঁজবে যেখানে মুসলিমরা আক্রান্ত হয়েছে হিন্দুদের দ্বারা। এরা উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে, এরা আসামের দিকে তাকিয়ে, এরা বিহারের দিকে তাকিয়ে, এরা মধ্যপ্রদেশের দিকে তাকিয়ে, এরা রাজস্থানের দিকে তাকিয়ে, এরা মহারাষ্ট্রের দিকে তাকিয়ে আছে যে এই এতগুলো রাজ্যের মধ্যে কোথায় একটা জায়গাতে কোনায় একটা ঘটনা ঘটবে। যে কেউ গুজরাটে, রাজস্থানে একটা ঘটেছিল যে এক লোক বাড়িতে ওয়াইফ রেখে ওখানে গিয়ে আরেকজনের সঙ্গে লটর পটর করতে গিয়ে তাকে পিটিয়েছিল। সে বাঙালি এবং বাঙালি মুসলিম গুজরাট বিজেপি শাসিত রাজ্যে এরা এই ধরনের ঘটনা খুঁজে পায়, খোঁজার চেষ্টা করে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমি বাঙালিদের কথাই বলবো যে বাঙালিরা আজকে কী পেয়েছে? বাংলায় চাকরি বাকরি নেই, তাতে হিন্দুরাও চাকরি পায়নি, মুসলিমরাও পায়নি। বাংলায় কর্মসংস্থান নেই, হিন্দুরাও বঞ্চিত, মুসলিমরাও বঞ্চিত। বাংলায় কোনো সরকারি প্রকল্প পেতে গেলে টাকা সবাইকে দিতে হচ্ছে, কাটমানি যেটাকে বলে, হিন্দুরাও দিতে হচ্ছে, মুসলিমদেরও দিতে হচ্ছে। বাংলায় একটা রাস্তা নির্মাণ করতে গেলে 50% তোলা চলে যাচ্ছে, 50% দিয়ে কাজ হচ্ছে, ফলে সেই রাস্তাতে হিন্দুরাও যাচ্ছে, মুসলিমরাও যাচ্ছে, দুদিন পরে ভেঙে যাচ্ছে। বাংলায় কি আছে? বাংলায় চিকিৎসা করতে গেলে কি কি চিকিৎসা করা যায়? যে আইসিইউ বেড পাওয়া যায়, সে মুসলিম হলে কি পেয়ে যাবে? পাবে না। কারোর বাড়িতে যদি দুর্ঘটনা ঘটে সেই বুঝতে পারবে যে কলকাতার এসএসকেএমে একটা মেডিকেল বেড, আইসিইউ বেড জোগাড় করতে গেলে একজন হিন্দুকে যদি কষ্ট করতে হয়, মুসলমানকেও কষ্ট করতে হচ্ছে। ফলে সেই অর্থে বাংলার মানুষ কিছুই পায়নি। কিন্তু তারপরেও রাজ্যের শাসক দল 30% ভোটকে সংরক্ষিত ভোট হিসাবে রেখে দিয়েছে, এই ভোটটা আমারই। এবং 30% যদি সংরক্ষিত ভোট হয়, স্বাভাবিকভাবে নির্বাচনে জয় করা অনেকটা ইজি হয়ে যায়। তাই ভিডিওর মধ্যে দিয়ে আমি শুধু বলতে চাইবো, বিশেষ করে যারা মনে করছেন যে বিজেপিকে, মানে ধর্মীয় কারণে বিজেপিকে ভোট দেওয়া যাবে না, মানে একটা বিশেষ ধর্মের মানুষ তারা মনে করছেন যে বিজেপি হয়তো মুসলিম বিরোধী, তাদের কাছে আমি বলি, আজকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, আসাম, সব জায়গায় মুসলিম আছে। কিন্তু এখানকার মুসলিমরা বাংলার মুসলিমদের থেকে বেশি শিক্ষিত হয়েছে। বাংলার মুসলিমদের থেকে পার্সেন্টেজে এদের সরকারি চাকরি বেশি হয়েছে, বেসরকারি কর্মসংস্থান বেশি হয়েছে, ভালো মেডিকেল পরিষেবা পেয়েছে, ভালো রাস্তাঘাট পেয়েছে, ব্যাংক থেকে লোন পেয়েছে, কৃষিকাজে তাদের ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে পিছিয়ে যাচ্ছে কারা এন্ড অফ দ্য ডে? আর যে কোনো কিছু না করে যদি 30% ভোট পাওয়া যায়, সেই সরকারের কাছ থেকে কি আপনি আশা করতে পারেন? একটা ভোটের জন্য যেখানে নেতাদেরকে কিভাবে কালঘাম ছুটে যায়, কিভাবে কাজ করতে হয়, সেখানে যদি 100-র মধ্যে 30টা ভোট একদম ডেফিনেটলি কনফার্ম কেউ পেয়ে যায়, তাহলে সে কাজ করবে কেন? সেই পলিটিক্যাল পার্টি মানুষের জন্য কাজটা করবে কেন? তাই বিবেচনা করুন, বিবেককে জাগ্রত করুন। এইভাবে কতদিন? আমার ভোটের মূল্য একদমই কি শূন্য? কোনো কারণ ছাড়া কাউকে ভোটটা দিয়ে দেব? যে রাজ্যে শিল্প নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, চিকিৎসা ব্যবস্থা নেই, ডেভেলপমেন্ট নেই, শাস্ত্রীয় পরিষেবা নেই,
সঙ্গীত জগতে যারা পিছিয়ে, খেলাধুলার জগতের কোনো সুযোগ নেই, কেন থাকবে সেই রাজ্যের মানুষ? কেন এই রাজ্যের সরকারের পক্ষে ভোটদান করবে? নেগেটিভ ভোট করতে হবে, সরকারের বিপক্ষে ভোট করতে হবে, সরকারকে বদলাতে হবে। উত্তরপ্রদেশের মুসলিমদের কি ধর্মচারণ বন্ধ হয়ে গেছে? সব করছে তারা, বরঞ্চ বাংলা থেকে ভালো করছে। কারণ ধর্ম করতে গেলে আগে পকেটে পয়সা দরকার আছে, তাদের কাছে কাজ আছে, রেশন আছে, সমস্ত কিছু আছে। ফলে আমি বলবো বিবেক জাগ্রত হোক। এইভাবে আর কতদিন? এন্ড অফ দ্য ডে সকলে মানুষ, মনুষ্যত্ব নিয়ে আমাদের বাঁচতে হবে, মনুষ্যত্ব নিয়ে আমাদের বাঁচতে হয়। আসুন আমরা সবাই মিলে প্রকৃত যেটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ হয়, যেখানে হিন্দু মুসলিম বিরুদ্ধে যাবে না, মুসলিম হিন্দুর বিরুদ্ধে যাবে না, সবাই একে অপরের পরিপূরক, এই মানসিকতা নিয়ে চলতে হবে। তবেই প্রকৃত ডেভেলপমেন্ট হবে, প্রকৃত উন্নয়ন হবে। জয় হিন্দ।